গল্পের ঢেবে ঢেবে শ্রোতা বন্ধুদের স্বাগত। গল্প শোনানোর শুরু করার আগে কয়েকটা কথা। প্রথমেই জানাই, গল্পের ঢেবে ঢেবে আপনাদের আশীর্বাদে ভালোবাসায় 3000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। এই চ্যানেলটা সম্পূর্ণ একক প্রচেষ্টায় গড়ে তোলা। আপনাদের ভালোবাসার জোরেই উৎসাহিত হয়ে বাংলা সাহিত্যের অমূল্য রতন তুলে আনার আপ্রাণ চেষ্টা করি। পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এর জন্য কোনো মূল্য লাগে না। সাথে বেল আইকনটা প্রেস করলে গল্প আপলোড হলেই নোটিফিকেশন পেয়ে যাবেন। গল্প ভালো লাগলে লাইক করে দেবেন, অবশ্যই হাইপ বাটন দেবেন, তাহলে আরও মানুষের কাছে চ্যানেলটা পৌঁছে যাবে। গল্পটি শেয়ার করুন বন্ধুদের। আপনাদের সবার ভালোবাসায় পূর্ণ হোক গল্পের ঢেউয়ে ঢেউয়ে। আজকের গল্প পড়ছি জয়হরির জেব্রা, লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প পরশুরামের লেখা গল্প জয়হরির জেব্রা। এই আখ্যানের নায়ক জয়হরি হাজরা, নায়িকা বেতসী চাকলাদার, উপনায়ক উপনায়িকা গোটিকতক জন্তু, যথা একটি বিলাতি কুত্তা, একটি দেশি কুত্তি, একটি আরবি ঘোড়া এবং একটি ভারতীয় জেব্রা। লেডিজ ফার্স্ট, এই আধুনিক নীতি অনুসারে প্রথমে বেতসীর পরিচয় দেব, তারপর জয়হরির কথা বলবো। জন্তুদের অবতারণা যথাস্থানে করলেই হবে। বেতসী বিলাতে জন্মেছিল রানী দ্বিতীয় এলিজাবেথের 5 বৎসর পরে। তার বাপ মা ব্রিটিশ ভক্ত ছিলেন, সেজন্য মেয়ের নাম এলিজাবেথ রেখেছিলেন, সংক্ষেপে বেটসি, কিন্তু সে নাম পরে বদলানো হয়। ভারতবর্ষে ফেরবার সময় জাহাজে একজন ইংরেজ স্ত্রীলোক বেটসির মাকে ডার্টি নিগার বলেছিল। তাতেই রেগে গিয়ে তিনি তখনই মেয়ের বেটসি নাম বদলে বেতসী করলেন। বেতসীর বাবা প্রতাপ চাকলাদার ধনীর সন্তান। এদেশের শিক্ষা সমাপ্ত করে সস্ত্রীক বিলাত গিয়েছিলেন এবং সেখানে 5-6 বৎসর বাস করে কৃষি ও পশুপালন শিখেছিলেন। ফিরে এসে উলুবেড়ের কাছে তার পৈতৃক জমিদারি হোগলবেড়েতে 300 বিঘা জমির ওপর ফুল, ফল, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, টমাটো ইত্যাদির বাগান এবং বিস্তর গরু রেখে ডেয়ারি ফার্ম করলেন। তাছাড়া ভেড়া, ছাগল, শুয়োর, মুরগি, হাঁস পুষে তারও ব্যবসা চালাতে লাগলেন। একটি উত্তম বাগানবাড়ি বানিয়ে সপরিবারে সেখানে বাস করতেন। মাঝে মাঝে কলকাতায় যেতেন। 17 বৎসর ধরে ব্যবসা ভালোই চলল, লাভও প্রচুর হতে লাগলো। তারপর প্রতাপ চাকলাদার মারা গেলেন। বেতসীর মা অতসী মুশকিলে পড়লেন। স্বামীর হাতে গড়া অত বড় ব্যবসাটি চালাবার ভার কাকে দেবেন? তার ছেলে নেই, একমাত্র সন্তান বেতসী। নায়েব হরকালী মাইতি কাজের লোক বটে, কিন্তু অত্যন্ত বুড়ো হয়েছেন। তার উপর নির্ভর করা চলে না। স্থির করলেন সব বেচে দিয়ে কলকাতায় চলে যাবেন। কিন্তু বেতসী বলল, কিচ্ছু ভেবো না মা, আমি চালাবো, বাবার কাছে সব শিখেছি। অতসী ভরসা পেলেন না। তবু মেয়ের জেদ দেখে ভাবলেন 2 বছর দেখাই যাক না, তারপর না হয় বেচে ফেলা যাবে। কিন্তু উপযুক্ত জামাই যদি পাওয়া যায় তবে তার আর কোনো ভাবনা থাকে না। কিন্তু মেয়েটা যে বেয়াড়া,
এত বয়সেও তার কাণ্ডজ্ঞান হলো না। অতসী উঠে পড়ে জামাইয়ের খোঁজ করতে লাগলেন। মেয়েকে নিয়ে ঘন ঘন কলকাতায় গেলেন, পার্টি দিলেন, বহু পরিবারের সঙ্গে মিশলেন, বাছা বাছা পাত্রদের হোগল বেড়াতে নিমন্ত্রণ করে আনলেন, কিন্তু কিছুই ফল হলো না। প্রতাপ চাকলাদারের সম্পত্তির লোভে অনেক সুপাত্র আর কুপাত্র এগিয়ে এসেছিল, কিন্তু বেতসীর সঙ্গে দুদিন মেশার পরেই সরে পড়ল। তার গড়ন ভালো, রং খুব ফর্সা, কিন্তু মুখে লাবণ্যের অভাব আছে। সে মেমের মতো ব্রিচেস পরে ঘোড়ায় চড়ে 300 বিঘা ফার্ম পরিদর্শন করে, কর্মচারীদের ওপর হুকুম চালায়, শাসনও করে। তার রূপ চিত্তাকর্ষক নয়, মেজাজও উগ্র, সেজন্য তার মায়ের সব চেষ্টা ব্যর্থ হলো। বেতসী বলল, তোমার জামাই না জুটল তো বড় বই গেল। আমি কারো তোয়াক্কা রাখি না, বাবার ফার্ম একাই চালাবো। কিন্তু অতসী দেখলেন ফার্মের আয় আগের মতন হচ্ছে না। বেতসী তার মাকে আশ্বাস দিলে, কোনো ভয় নেই, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। জয়হরি হাজরার নামটি শেখেলে, কিন্তু সেজন্য তার বাপ মাকে দায়ী করা যায় না। তার হরিভক্ত ঠাকুরদাদাই ওই নাম রেখেছিলেন। জয়হরি মধ্যবিত্ত গৃহস্থের সন্তান, লেখাপড়ায় খুব ভালো, একটা স্কলারশিপ জোগাড় করে বিলাত গিয়েছিল। সুতো আর কাপড় রাঙানো শিখে 3 বছর পরে ফিরে এলো। এসেই আমেদাবাদের একটি বড় মিলে তার চাকরি জুটে গেল। 2 বছর পরে তা ছেড়ে দিয়ে নিজেই একটা ব্লিচিং অ্যান্ড ড্রাইং ফ্যাক্টরি খুলল। সে কারখানা খুব ভালোই চলছিল, লাভও বেশ হচ্ছিল। তারপর এক দুর্ঘটনা হলো। জয়হরির শিকারের শখ ছিল। গন্ডাল স্টেটের জঙ্গলে একটা বুনো শুয়োরের আক্রমণে তার পা জখম হলো। ঘা সারল, কিন্তু জয়হরি একটু খোড়া হয়ে গেল। হাঁটবার সময় তাকে লাঠিতে ভর দিতে হয়। এর কিছু আগে তার বাপ মা মারা গিয়েছিলেন। সে তার কারখানা ভালো দামে বেচে দিয়ে পৈতৃক পুরনো বাস্তুভিটা খাগড়াডাঙ্গায় চলে এলো। এই গ্রামটি হোগলবেড়ের লাগাও। জয়হরির অর্থলোভ নেই, বিবাহেরও ইচ্ছে নেই। সে হিসেব করে দেখেছে তার যা পুঁজি আছে তাতে স্বচ্ছন্দে জীবন কাটিয়ে দিতে পারবে। কিন্তু যে বিদ্যা সে শিখেছে তার চর্চা একেবারে ছাড়তে পারল না। খাগড়াডাঙ্গার পুরনো ছোট বাড়িটা মেরামত করে বাসের উপযুক্ত করে নিল এবং সেখানেই নানা রকম পরীক্ষা করে শখ মেটাতে লাগলো। কিন্তু সুতো আর কাপড় ছোবানো নয়, জীবন্ত জন্তুর গায়ে রং ধরানো। জয়হরির জমির একদিকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা আর 3 দিকে ধান ক্ষেত। রাস্তার দিকে সে কাঁটা তারের বেড়া লাগিয়েছে, আর সব দিকে ফণিমনসা, বাঘ ভেরেন্ডা ইত্যাদির পুরনো বেড়াই রয়েছে। তার বাড়ির সামনে এখন আর জঙ্গল নেই, সুন্দর একটা মাঠ হয়েছে। তার মাঝে মাঝে কয়েকটি গাছ আছে। বাড়ির পেছন দিকে গোটাকতক চালা ঘর উঠেছে, তাতে তার পোষা জন্তু আর কয়েকজন চাকর থাকে। জয়হরি এখানে আসার কয়েক মাস পরেই দেখা গেল তার বাড়ির সামনের মাঠে হরেক রকম অদ্ভুত জানোয়ার চড়ে বেড়াচ্ছে। আশেপাশের গ্রাম থেকে বহু লোক এসে দেখে যেতে লাগলো। বেতসীর কাছে খবর পৌঁছল, খাগড়াডাঙ্গায় একজন খোড়াবাবু আজব চিড়িয়াখানা বানিয়েছে, পয়সা লাগে না, কলকাতা থেকেও লোকে দেখতে আসছে। বেতসীর একটু রাগ হলো। চাকলাদার বংশ এই অঞ্চলের সবচেয়ে মান্যগণ্য জমিদার, একজন বাইরের লোক এসে চিড়িয়াখানা বানিয়েছে, অথচ সেখানে একবার পায়ের ধুলো দেওয়ার মতো বেতসী আর তার মাকে অনুরোধ করা হয়নি কেন? বেতসী শুনেছে লোকটার নাম জয়হরি হলেও সে নাকি বিলাত ফেরত, সুতরাং তাকে অবজ্ঞা করে উড়িয়ে দিতে পারল না। কৌতূহল দমন করতে না পেরে একদিন সকালবেলা সে তার প্রকাণ্ড কুকুর প্রিন্সকে সঙ্গে নিয়ে জয়হরির জন্তুর বাগান দেখতে গেল। তারের বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে বেতসী অবাক হয়ে দেখতে লাগলো। 3টে নীল রঙের ভেড়া চড়ে বেড়াচ্ছে। একটা সবুজ মেনি বেড়ালের কাছে
4টে বেগুনি বাচ্চা লাফালাফি করছে। একটা অদ্ভুত জানোয়ার ঘাস খাচ্ছে, গায়ের রং হলদে, তার উপর ঘোর ব্রাউন রঙের ফোঁটা। বিতসী প্রথমে ভেবেছিল চিতাবাঘ, কিন্তু দাড়ি আর শিং দেখে বুঝল জন্তুটা আসলে ছাগল। একটু দূরে একটা ডোবার কাছে গোটা কতক ময়ূরকণ্ঠী রঙের হাঁস, একটু দূরে একটা ডোবার কাছে গোটা কতক ময়ূরকণ্ঠী রঙের রাজহাঁস প্যাক প্যাক করছে। বাড়ির ছাদ থেকে হঠাৎ এক ঝাঁক লাল, নারেঙ্গি, হলুদ, সবুজ, নীল, বেগুনি রঙের পায়রা উড়ে চক্কর দিতে লাগলো, যেন কেউ রামধনু কুচি কুচি করে আকাশে ছড়িয়ে দিয়েছে। বেতসী ওপর দিকে চেয়ে দেখছিল। এমন সময় তার কানে এলো, নমস্কার, দয়া করে ভেতরে আসবেন কি? বেতসী মাথা নামিয়ে দেখল একজন সুদর্শন যুবা বেড়ার ফটক খুলে দাঁড়িয়ে আছে, পরনে পায়জামা আর পাঞ্জাবি, হাতে একটা মোটা লাঠি। প্রতি নমস্কার করে বেতসী বলল, আপনি জয়হরিবাবু? আমার কুকুর নিয়ে ভেতরে যেতে পারি কি? থ্যাঙ্কস। বেড়ার ভিতরের মাঠে এসে বেতসী বলল, অদ্ভুত সব জানোয়ার বানিয়েছেন, এর উদ্দেশ্য কিছু আছে না শুধুই ছেলে খেলা? জয়হরি সহাস্য বলল, আর্ট মাত্রই ছেলে খেলা। আমি এক নতুন রকমের আর্টের চর্চা করছি। লোকে কাগজ আর ক্যানভিসের ওপর আঁকে, কাদা, পাথর, ধাতুর মূর্তি গড়ে, আমি তা না করে জীবন্ত প্রাণীর ওপর রং লাগাচ্ছি। আমার মিডিয়াম আর টেকনিক একেবারে নতুন। নীল ভেড়া, সবুজ বিড়াল, ছাগলের গায়ে বাঘের ছাপ, একে আর্ট বলতে চান নাকি? আগে হ্যাঁ, প্রকৃতির অন্ধ অনুকরণ হলো নিকৃষ্ট আর্ট। যা আছে তার বৈচিত্র্য সাধন এবং তাকে আরও মনোরম করাই শ্রেষ্ঠ আর্ট। সুকুমার রায় লিখেছেন, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। কথাটা ঠাট্টা হলেও আর্টের মূল সূত্র এতেই আছে। আমি তা মনে করি না। শুনেছি আপনি সুতো আর কাপড় রঙানো শিখে এসেছেন। এখানে সময় নষ্ট না করে কোনো মিলে চাকরি নেন না কেন? জানোয়ারের গায়ে রং লাগানো একটা বদ খেয়াল ছাড়া কিছু নয়। সকলের দৃষ্টিতে বদ খেয়াল নয়। আমাদের কলামন্ত্রী রঙ্গবাহাদুর নাদান আমার কাজ দেখে খুব তারিফ করেছেন। বলেছেন, সোভিয়েত সরকারকে 108টি লাল ঘুঘু উপহার পাঠালে বড় ভালো হয়। তিনি নেহেরুজির সঙ্গে এ সম্বন্ধে পরামর্শ করবেন। এই সময় বেতাসীর পেছন দিকে এমন একটা ব্যাপার ঘটল যার ফল সুদূর প্রসারী। একটি গোলাপি রঙের দেশি কুকুর জয়হরির কাছে আসছিল। তাকে দেখেই বোঝা যায় মাসখানেক আগে তার বাচ্চা হয়েছে। বেতাসীর বিলাতি কুকুর প্রিন্স তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে বিস্তর স্বদেশী আর ভারতীয় কুকুরই দেখেছে, কিন্তু এমন পদ্মকোরক বর্ণা শারমেই পূর্বে তার নজরে পড়েনি। প্রিন্স বারকতক সেই গোলাপি কুত্তিকে প্রদক্ষিণ করে তার গা শুঁকল, তারপর আর একটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করল। তখন গোলাপি হঠাৎ ঘ্যাঁক করে প্রিন্সের পায়ে কামড় দিয়ে পালিয়ে গেল। কেউ কেউ করতে করতে প্রিন্স বেতাসীর কাছে এলো। অগ্নিমূর্তি হয়ে বেতাসী বলল, এ কি, আপনার নেড়ি কুত্তি আমার প্রিন্সকে কামড়ে দিল আর আপনি চুপ করে রইলেন? জয়হরি বলল, আপনি ভয় পাবেন না, আমার কুকুরটা শরীরে রোগ নেই। কুকুররা এমন কামড়াকামড়ি করে থাকে, তাতে ক্ষতি হয় না। আপনি অনুমতি দেন তো আপনার কুকুরের পায়ে একটু টিংচার আয়োডিন লাগিয়ে দিতে পারি। আপনার হাতুড়ে চিকিৎসা আমি চাই না। কেন আপনার কুকুরকে রুখলেন না? কত বড় বংশে আমার এই অ্যাসোসিয়েশনের জন্ম তা জানেন? প্রিন্সের বাপ ফ্রেডেরিক দ্য গ্রেট, মা মারাইয়া তেরেজা। আপনার নেড়িকুত্তি একে কামড়াবে আর আপনি হাঁ করে দেখবেন? ঘটনাটা হঠাৎ হয়ে গেল। আগে টের পেলে আমি বাধা দিতাম, কিন্তু আসল দোষী আপনার কুকুর। ও কেন নেড়িকুত্তির কাছে গেল? উচ্চ কুলোদ্ভাব হলেও আপনার প্রিন্সের নজর ছোট। অনেক বোকা লোক পেন্ট করা মেয়ে দেখলে ভুলে যায়। প্রিন্সও সেই রকম নেড়িকুত্তির গোলাপি রং দেখে ভুলেছে, জানে না যে ওটা কঙ্গো রেডের রং।
কাছে গেছে বলেই প্রিন্সকে কামড়াবে? আপনি একটু স্থির হয়ে ব্যাপারটা বোঝবার চেষ্টা করুন। আমি যদি হঠাৎ আপনাকে অপমান করতাম, খবরের কাগজে যাকে বলে শ্লীলতা হানি, তাহলে আপনি কি করতেন? চুপ করে সইতেন কি? আপনাকে লাথি মারতাম, হাতে চাবুক থাকলে আচ্ছা করে কষিয়ে দিতাম। ঠিক কথা, সেই রকম করাই আপনার উচিত হতো। নারী মাত্রেই আত্মসম্মান রক্ষার অধিকার আছে। আমাদের ভারতবর্ষ হচ্ছে বীরাঙ্গনা সতী নারীর দেশ। সেই ট্র্যাডিশন এদেশের কুর্তিদের মধ্যেও একটু থাকবে, তার বিচিত্র কি? ওসব বাজে কথা শুনতে চাই না। আপনি এই নেড়িটাকে গুলি করে মারবেন কি না বলুন? আর আমার প্রিন্সের যে ইনফেকশন হলো তার ড্যামেজ কি দেবেন বলুন? মাফ করবেন মিস চাকলাদার, কুর্তিটার বা আমার কিছুমাত্র অপরাধ হয়নি, শুধু শুধু দণ্ড দেব কেন? বেশ, আমার উকিল আপনাকে চিঠি পাঠাবেন, আদালত আপনাকে রেহাই দেয় কিনা দেখব। বাড়ি ফিরে এসে বেতসী স্থির হয়ে থাকতে পারল না। তখনই মোটরে চড়ে উলু বেড়ে গেল। সেখানকার উকিল বিষ্ণু বাড়ুজ্যের সঙ্গে তার বাবার খুব বন্ধুত্ব ছিল। তাকে সব কথা উত্তেজিত ভাষায় তড়বড় করে জানিয়ে বেতসী বলল, ওই জয় হরি হাজরাকে সাজা দিতেই হবে জ্যাঠামশাই, যত টাকা লাগে খরচ করব। বিষ্ণুবাবু বললেন, আগে মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। যদি মনে করো যে তোমার কুকুরের রোগ হবার ভয় আছে, তবে আজই ওকে কলকাতায় পাঠাও। বেলগাছিয়া হাসপাতালে অ্যান্টি র্যাবিজ ইঞ্জেকশন দিয়ে দেবে। কিন্তু মোকদ্দমার খেয়াল ছাড়ো। জয়হরির কুকুরটা যদি খ্যাপা হতো আর তোমার কুকুরকে রাস্তায় কামড়ে দিত, তাহলেও বা কথা ছিল। কিন্তু তোমার কুকুর জয়হরির কম্পাউন্ডে ঢুকে কামড় খেয়েছে, এতে কোনো ক্লেম আনা যায় না। মোকদ্দমা করলে লোকে হাসবে। বিষ্ণুবাবু কিছুই করতে রাজি হলেন না। বেতাসী তার কাছ থেকে সোজা মহকুমা হাকিম অরুণ ঘোষের বাড়ি গেল। তাকে নিজের পরিচয় আর ব্যাপারটা জানিয়ে বলল, স্যার, আপনাকে এর প্রতিকার করতেই হবে। আপনি পুলিশকে অর্ডার দিন, জয়হরির খেঁকি কুকুরটা ডেঞ্জারাস, তাকে এখনই মারা দরকার। আর জয়হরি একটা বুজরুক, সারলাটান, নকল জানোয়ার বানিয়ে লোক ঠকাচ্ছে। জন্তুর গায়ে রং ধরানো তো একরকম ক্রুয়েলিটিও বটে। তাকে অর্ডার করুন যেন 3 দিনের মধ্যে তার চিড়িয়াখানা ভেঙে দেয়। অরুণ ঘোষ একটু হেসে বললেন, আমি পুলিশকে বলে দিচ্ছি যেন জয়হরিবাবুর কুকুরটার খবর রোজ নেওয়া হয়। হাইড্রোফোবিয়ার লক্ষণ দেখলে অবশ্যই তাকে মেরে ফেলা হবে। কিন্তু জয়হরিবাবু যা করছেন তা তো বেআইনি নয়, সাধারণের অনিষ্ট করো নয়। তাকে তো আমি জব্দ করতে পারি না, মিস চাকলাদার। বিতাসী অত্যন্ত রেগে গিয়ে হতাশায় বাড়ি ফিরে এলো। অনেকক্ষণ ভেবে ঠিক করলো সে নিজেই জয়হরিকে সাজা দেবে। আগে একটা আলটিমেটাম দেবে, তা যদি না শোনে তবে মার লাগাবে। লোকটা খোড়া, বেশি মারা ঠিক হবে না, এক ঘা চাবুক লাগালেই যথেষ্ট। জনকতক লোক যাতে জয়হরির নিগ্রহ দেখে তারও ব্যবস্থা করতে হবে। লোকে জানুক যে বেতসী চাকলাদার নিজেই বজ্জাতকে শাসন করতে পারে। বেতসী তার ধোবা নিমাই দাস আর সর্দার মালি গগন মণ্ডলকে ডেকে আনিয়ে বলল, ওহে, কাল সকালে 8টার সময় তোমরা জয়হরি হাজরার চিড়িয়াখানার সামনে হাজির থেকো। নিমাই বলল, সেখানে গিয়ে কি করতে হবে দিদি সাহেব? কিছু করতে হবে না, শুধু একটা তামাশা দেখবে। যে আগে আমার ভাগ্নে নুটুকেও নিয়ে যাব? গগন মণ্ডল বলল, আমার ছেলে দুটোকেও নিয়ে যাব দিদি সাহেব। পরদিন সকালবেলা বেতাসী তার আরবি ঘোড়ায় চড়ে একটা চাবুক হাতে নিয়ে জয়হরির মাঠের সামনে উপস্থিত হলো। নিমাই ধোবা আর গগনমালী তাদের পরিবারবর্গের সঙ্গে আগেই সেখানে হাজির ছিল। জয়হরি বেড়ার ধারে ফটকের কাছে দাঁড়িয়ে তার ভেড়া আর ছাগলের পরস্পর ঢুমারা দেখছিল। বেতসীকে দেখে স্মিত মুখে বলল, গুড মর্নিং মিস চাকলাদার, আপনার প্রিন্স ভালো আছে তো? প্রশ্নের উত্তর না দিয়ে বেতসী বলল, আপনার সঙ্গে একটা কথা আছে, একবার বাইরে আসুন।
ফটকের বাইরে এসে জয়হরি বলল, হুকুম করুন। ঘোড়ার ওপর সোজা হয়ে বসে বেতসী বলল, দেখুন জয়হরি বাবু, আপনাকে একটা আলটিমেটাম দিচ্ছি। কাল আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন কি না, আর সেই নেড়ি কুত্তিটাকে গুলি করবেন কি না। নিতান্ত যদি মায়া হয় তবে গঙ্গার ওপারে বিদায় করবেন কি না। জয়হরি বলল, দুঃখ প্রকাশে আমার কিছু মাত্র আপত্তি নেই। আপনি অকারণে আমার ওপর চটেছেন, তাতে আমি দুঃখিত, কিন্তু ক্ষমা চাইতে বা নেড়িকুত্তিকে মারতে বা তাড়াতে পারবো না। চাবুক তুলে বেতাসী বলল, তবে এই নিন। বেতাসীর চাবুক জয়হরির পিঠে পড়বার আগে একটু পারিপার্শ্বিক ঘটনাবলীর বিবরণ আবশ্যক। মাঠের একটা কদম গাছের আড়াল থেকে একটি জেব্রা বেরিয়ে এলো, কিন্তু বেতাসীর সেদিকে নজর ছিল না। এই ভারতীয় জন্তুটি আফ্রিকার জেব্রার চাইতে কিছু ছোট, পেট একটু বেশি মোটা, কিন্তু গায়ের রং আর ডোরা দাগে কোনো তফাৎ নেই। অচেনা জানোয়ার দেখে নিমাই ধোবার ভাগ্নে নুটু বলল, মামা ওটা কি গো? নিমাই বলল, চিনতে লাগছিস? ও তো আমাদের সৈরবী রে, সেই যে গাধিটার মাজায় বাদ ধরেছিল, বোচকা বইতে লাগত। তাই তো জয়হরি বাবুকে 10 টাকায় বেচিয়ে দিনু। এখন ভালো খেয়ে আর জিরেন পেয়ে সৈরবীর কিরে রূপ হয়েছে দেখ। বাবু আবার চিত্তির বিচিত্তির করে বাহার বাড়িয়ে দিয়েছে। সৈরবী তার পুরনো মনিবকে চিনতে পেরে খুশি হয়ে এগিয়ে আসছিল। বেতাসীর চাবুক তখন জয়হরির পিঠে পড়বার উপক্রম করেছে। ঠিক সেই মুহূর্তে সৈরবীর কণ্ঠ থেকে আনন্দধ্বনি নির্গত হল, ভূ কি ভূ কি। তার অদ্ভুত রূপ দেখে, তার ডাক শুনে বেতাসীর ঘোড়ার সামনে 2 পা তুলে চি করে উঠল। বেতাসী সামলাতে পারল না, ধূপ করে পড়ে গেল, পড়েই অজ্ঞান। জ্ঞান ফিরে এলে বেতাসী দেখল একটা ছোট গেলাস তার মুখের কাছে ধরে জয়হরি বলছে, এটুকু খেয়ে ফেলুন, ভালো বোধ করবেন। ক্ষীণ স্বরে বেতাসী প্রশ্ন করল, কি ওটা? বিষ নয়, ব্র্যান্ডি, খেলে চাঙ্গা হয়ে উঠবেন। আমি কি স্বপ্ন দেখছি? এখন দেখছেন না, একটু আগে দেখছিলেন বটে। আপনি যেন মহিষাসুর বধের জন্য খাড়া উঁচিয়েছেন, কিন্তু আপনার বাহনটি হঠাৎ ভড়কে গিয়ে আপনাকে ফেলে দিল, তাতেই আপনার একটু চোট লেগেছে। নিমাই আর গগনের বউ ধরাধরি করে আপনাকে আমার বাড়িতে এনে শুইয়েছে। ও কি করছেন? খবরদার উঠবার চেষ্টা করবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার মায়ের কাছে লোক গেছে, ডাক্তার নাককে আনবার জন্য উলুবেড়েতে মোটর পাঠানো হয়েছে, তারা এখনই এসে পড়বেন। একটু পরে বেতাসীর মা এসে পড়লেন। আরও কিছু পরে ডাক্তার নাক তার ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন। বেতাসীকে পরীক্ষা করে বললেন, হাতে আর কোমরে চোট লেগেছে, ও কিছু নয়, 4-5 দিনে সেরে যাবে। ডান পায়ের ফিবিউলা ভেঙেছে, সামনের সরু হাটটা। হ্যাঁ, জোড়া লাগবে বই কি, ভয় নেই, খোড়া হয়ে যাবেন না, কিছুদিন পরেই আগের মতন হাঁটতে পারবেন। আরে না, জয়হরি বাবুর মতন লাঠি নেবার দরকার হবে না। আজ কাঠ দিয়ে বেঁধে দেবো, 3-4 দিন পরে সদর হাসপাতালে নিয়ে গিয়ে এক্সরে করাবো, তারপর প্লাস্টার ব্যান্ডেজ লাগাবো, দরকার হয়তো একজন নার্স পাঠাতে পারি। বেতাসী নিজের বাড়িতে এলে ডাক্তার তার চিকিৎসার যথোচিত ব্যবস্থা করলেন। বিছানায় শুয়ে সে বিগত ঘটনাবলী ভাবতে লাগল। নায়েব হরকালী মাইতি বহুদিনের পুরনো লোক। তার স্ত্রী মাইতিগিন্নি শয্যাগত বেতসীকে রোজ সন্ধ্যাবেলা দেখতে আসেন। বুড়ির মুখের বাঁধন নেই, কিন্তু তার এলোমেলো কথায় বেতসী চটে না, বরং মজা পায়। ওরে আবার 2 সপ্তাহ পরে বেতসী অনেকটা ভালো বোধ করছে, বিছানা ছেড়ে ইজি চেয়ারে বসেছে। মাইতি গিন্নি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সবই গেরোর ফের দিদিমণি, কপালের লিখন। ভদ্রলোকের ছেলের ওপর কেনই বা তোমার রাগ হলো? কেনই বা মেম সাহেবের মতন ঘোড়সোয়ার হয়ে তাকে মারতে গেলে? তা তো কিছুই হলো না, লাভের মধ্যে তুমি ঠ্যাং ভাঙলে।
বেতাসী বলল, তুমি দেখো মাইতি দিদি, আমি সেরে উঠে তাকে চাবুক মেরে জব্দ করি কিনা। আরে দিদিমণি, চাবুক মেরে কি বেটা ছেলে জব্দ করা যায়? ওদের একটু একটু করে সইয়ে সইয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হয়, পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয়। বেটা ছেলে ঢিট করবার দাওয়াই হলো আলাদা। দাওয়াইটা তুমি জানো নাকি? ওমা, তার জানি না। 3.5 বয়স হলো, 3-20 বছর ধরে বুড়ো মাইতির কাঁধে চেপে রয়েছি। দাবাইটা বলছি শোনো। আগে ভুলিয়ে ভালিয়ে বশ করতে হবে, আশকারা দিয়ে যত্ন আত্তি করে মাথাটি খেতে হয়। তারপর যখন খুব পোষ মানবে, তুমি না হলে তার চলবেই না, তখন নাকে দড়ি দিয়ে চরকি ঘোরাবে, নাজেহাল করবে, কড়া কড়া চোপা ছাড়বে, নাকানি চোবানি খাওয়াবে। তোমার বুদ্ধিশুদ্ধি নেই দিদুমণি, আগে চাবুক মারতে গিয়েছিলে, তাই তো গাধা ডেকে উঠল, ঘোড়া ভড়কালো, তুমি পড়ে গিয়ে পা ভাঙলে। জয়হরিবাবু মানুষটা তো মন্দ নয়, এখানে এসে তোমার খবর নিয়ে যাচ্ছে, দেখতে শুনতে কথাবার্তায় ভালোই, তোমারই মতন বিলের দেখা আছে। সেও খোড়া, তুমিও খোড়া, বাধা তো কিছুই দেখছি না, কিন্তু তোমার মাঝে বেঁকে দাঁড়িয়েছেন। বলছেন অমন মারমুখো খান্ডার মেয়েকে কেউ বিয়ে করবে না, কিন্তু তাই বলে জয়হরির মতন পাত্র তো আর হাতছাড়া করতে পারি না। আমার ভাইজি বেবির সঙ্গে তার সম্বন্ধের চেষ্টা করব। দাদাকে লিখব বেবিকে যেন এখানে পাঠিয়ে দেন। মাইতি গিন্নি চলে যাওয়ার পর বেতসীর মনে নানা রকম ভাবনা ঠেলাঠেলি করতে লাগলো। সম্মুখ সমরে তার পরাজয় হয়েছে, সে জখম হয়ে বাড়িতে আটকে আছে, ডাক্তারের মতন মিথ্যেবাদী দুটি নেই। এই সেদিন বলল 1 মাস, আবার এখন বলছে 3 মাস। ওদিকে শত্রু হাসছে, আর নেড়িকুত্তি আর গাধাটাও বোধহয় হাসছে। জয়হরির আস্পর্ধা কম নয়, এখানে এসে খোঁজ নিয়ে মহত্ব দেখাচ্ছে, বেবিকে বিয়ে করবেন। ইস, করলেই হলো। বেতাসী শত্রুকে কিছুতে হাতছাড়া হতে দেবে না, মাইতি বুড়ির দাওয়াই প্রয়োগ করবে। কূট যুদ্ধে শত্রুকে কাবু করে বসে আনাতেও তো বাহাদুরি আছে। জয়হরি গাধাকে জেব্রা বানিয়েছে, বেতাসী কি জয়হরিকে ভেড়া বানাতে পারবে না? সারা রাত তার ঘুম হলো না, মনের মধ্যে যেন ঝড় বইতে লাগলো। সকালে উঠেই বেতাসী আরশিতে নিজের মুখখানা একবার দেখে নিল, তারপর মতি স্থির করে শত্রুর প্রতি তার প্রথম বোমা ছাড়ল। জয়হরিকে 2 লাইন চিঠি লিখে পাঠালো। আপনার কুত্তি আর গাধাটাকে ক্ষমা করলুম, আপনাকেও করলুম, আপনিও আমাকে ক্ষমা করতে পারেন।